সিঙ্গুর থেকে সিবিআই বারবার সফল, ফের ধর্নায় বাংলার আস্থা অর্জনের হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার বলেছিলেন, মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কিসের ভোট। বাংলায় প্রায় 1,20,00,000 ভোটারের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। অনেকটা সময় পর আবারও আপনাদের মুখোমুখি হয়েছি। সিঙ্গুর থেকে সিবিআই বারবার সফল, ফের ধর্নায় বাংলার আস্থা অর্জনের হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা। বঙ্গ রাজনীতিতে প্রকৃত অর্থে যদি কোনো স্ট্রিট ফাইটার থেকে থাকেন তাহলে অবশ্যই তার নাম তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজপথে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ধর্নায়। ওরা রথে, আমরা পথে। বঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তথাকথিত রথযাত্রা করার পর এই স্লোগানই আপ্তবাক্য হয়ে উঠেছে তৃণমূলের। অবশ্যই একটু ভুল বলা হলো না তো? পথে নামার জন্য তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্বাচনের প্রয়োজন হয় না, কারণ বঙ্গ রাজনীতিতে প্রকৃত অর্থে যদি কোনো স্ট্রিট ফাইটার থেকে থাকেন তাহলে অবশ্যই প্রথম নামটি যার উঠে আসে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রাজপথে তাকে নামতে হচ্ছে না, তিনি রাজপথেই ছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ধর্নায়। ঠিক 20 বছর আগে ধর্মতলার ওয়াই চ্যানেলের যে ধর্নার অনশন মঞ্চ থেকে বঙ্গের পরিবর্তনের সূচনাটা হয়েছিল, ঠিক সেই একই মঞ্চে আবারও ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। এবার লক্ষ্য, নির্বাচন কমিশন বেআইনিভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যে ষড়যন্ত্র করেছে সেটা রুখে দেওয়ার জন্যই নতুন করে মঞ্চে বসতে হয়েছে। কারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে আপনারা দেখেছেন যে শুক্রবার দুপুর থেকেই ধর্মতলায় ঠিকানা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2006 সালে সিঙ্গুরের কৃষিজমি রক্ষার দাবিতে যে এলাকায় অনশনে বসেছিলেন সেদিনের বিরোধী দলনেত্রী, সেখানেই শুরু হবে নতুন করে ফের অবস্থান। রাতেও ধর্নাস্থলে অনেকটা সময় পর্যন্ত তিনি ছিলেন। সিঙ্গুরের মতোই তার এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে, এবং শুধু তাই নয়, সামাজিক সংগঠনগুলিকেও সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। কারণ তিনি বৃহস্পতিবার বলেছিলেন, মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কিসের ভোট। ঠিক তো, কারণ ইয়ারোরা ফাইনাল করার পর দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে ভোটার তালিকা থেকে। এমন কোনো দরজা নেই যেখানে গিয়ে ঠকঠক করেননি। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র গিয়েছি, কিন্তু এখনো বহু নাম বাদ। এর বিরুদ্ধেই বাংলার মানুষের ভোট রক্ষার স্বার্থে আমরা দেখলাম পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। সব জগতের মানুষ রাস্তায় নেমে পড়ুন, প্রতিবাদ করুন। এটা বাংলার সম্মানের প্রশ্ন। দেখি কত ধানে কত চাল, মুখ্যমন্ত্রী এটা বলেছেন স্পষ্ট করে। কারণ সাংবিধানিকভাবে সব স্তরের দরজায় কড়া নেড়েছেন তিনি, কিন্তু তারপরেও বাংলায় প্রায় 1,20,00,000 ভোটারের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত। যদিও 7 লক্ষ এখনো পর্যন্ত নিশ্চিত করা গিয়েছে, সেই এরপর 63 লক্ষের বেশি ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আরও 60 লক্ষ মানুষের ভোটাধিকার বর্তমানে বিচারাধীন। তাদের ভোট রক্ষার জন্যই এবার পথে নামা ছাড়া আর কোনো পথ খোলা নেই। অতএব নিজের পরীক্ষিত এবং সফল রাজনৈতিক হাতিয়ার ফের প্রয়োগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতির ইতিহাস সাক্ষী, যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, যখনই বাংলার মানুষকে চাপে ফেলার চেষ্টা হয়েছে, তখনই একেবারে ত্রাতার ভূমিকায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রতিবাদ, তার ধর্না রাজ্য রাজনীতিতে নয়া ইতিহাস রচনা করেছে। কারণ বঙ্গ রাজনীতির ইতিহাস সাক্ষী, আবারও এক কথা বলতে হচ্ছে,
যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, তখনই বাংলার মানুষকে চাপে ফেলার চেষ্টা হয়েছে, তখনই পথে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় বিরোধী মুখ ছিলেন। প্রতিবাদ ধর্ণা রাজ্য রাজনীতিতে নয়া দিক দিয়েছেন। সময়টা ছিল 2006 সালের 4 ডিসেম্বর। সিঙ্গুরের কৃষি জমি রক্ষার দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে টানা 26 দিন অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে তখন পরিবর্তনের পটভূমি তৈরি হচ্ছে। সেদিনের অনশন মমতা সেই পরিবর্তনের নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ তৎকালীন বাম নেতৃত্বের দম্ভ গুড়িয়ে দিতে পরবর্তী 5 বছরের রক্তক্ষয়ী আন্দোলন এবং 34 বছরের বাম শাসনের অবসানের ভিত সেদিন ধর্নার মঞ্চ থেকেই প্রতিষ্ঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই অনশন মঞ্চে দলমত নির্বিশেষে বাম বিরোধী সকল শ্রেণীর মানুষকে সামিল করতে সক্ষম হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত গোটা দেশের রাজনীতিতে কেঁপে গিয়েছিল তৃণমূল নেত্রীর মানসিক দৃঢ়তা। আরও একটা সময় ছিল 2019 সাল এবং ভোটের আগে বাংলার প্রশাসনের উপর আক্রমণ। এবারেও কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই অভিযোগ তুলেছিল যে সারদা চিটফান্ড মামলায় তদন্তকারী হিসাবে তিনি যা যা তথ্য এবং নথি প্রমাণ বাজেয়াপ্ত করেছিল সেগুলো সবটা নাকি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি। কারণ সেই সময় শিওরে ছিল লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে সারদার মতো পুরনো মামলায় সিবিআইয়ের হঠাৎ সক্রিয় হওয়ার রাজনীতির সেটা কিন্তু মানুষ একেবারেই ভালোভাবে নেননি। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যেমন আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল 2020 সালের পুরনো মামলায়, সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল কলকাতার ক্ষমতাসীন পুলিশ কমিশনের বাড়িতে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই এভাবে সিবিআই হানা এবং তাকে গ্রেপ্তার করার চেষ্টা আসলে রাজ্যের সাংবিধানিক অধিকার, সেই অধিকারের ওপর হস্তক্ষেপ করা। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অবমাননা। কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সেদিন আবারও পথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী। এবং আপনারা সবাই দেখেছিলেন ওয়াই চ্যানেলে, আবারও সেই ধর্মতলায় আবারও সেই ধর্না। মুখ্যমন্ত্রী সেই ধর্নার সুফল রাজীব কুমারকে স্পর্শ করতে পারেনি সেদিন সিবিআই। সেদিনের সেই ধর্না সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মুখ হিসাবে আরও বেশি জনপ্রিয় করে তোলে মমতাকে। সেবার মমতার ধর্নার মঞ্চ ছিল চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লার মতো ভিন রাজ্যের নেতা। কিন্তু অধুনা যে ইন্ডিয়া জোটের মঞ্চ, সেটা সে সময় ইউনাইটেড ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করেছিল। ফলে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়ান অ্যান্ড অনলি, এ কথা বলার অপেক্ষা রাখে না। 2019 সালের কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ধর্নার মঞ্চে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর অতীতে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আন্দোলন করতে দেখা গিয়েছিল তাকে। কারণ 2021 সালে যখন তিনি ভাঙা পায়ে গোটা রাজ্যে দাপিয়ে প্রচার করে বেড়াচ্ছিলেন, তখন কমিশনে আচমকা হারা। এবার 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা এবং সেই অন্যায়ের প্রতিবাদেও জননেত্রী বেছে নিয়েছিলেন এই ধর্না পথ। সেবার গান্ধী মূর্তির পাদদেশে টানা 24 ঘন্টা একাকী নীরব প্রতিবাদ করেছিলেন মমতা। গান গেয়ে, ছবি এঁকে সেই প্রতিবাদ যে গোটা রাজ্যের মানুষ সামিল হয়েছিল, সেটা প্রমাণ 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে। এবং বারবার নির্বাচন কমিশন যখনই কোনো নির্বাচন আসে, তাদের ভূমিকা, সেই সব ভূমিকা বিভিন্ন ইস্যুতে মমতার ধর্ণা অবস্থান দেখেছে রাজ্যবাসী। সিঙ্গুরের জমি আন্দোলন
জমি ফেরানোর দাবিতে 2008 সালে 24শে আগস্ট টানা 15 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে অবস্থান করেছিলেন মমতা। এমনকি দিল্লিতেও বিভিন্ন ইস্যুর প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গিয়েছে তাকে। আর এবার 26-এর নির্বাচন, এই হাই ভোল্টেজ নির্বাচন রাজ্যের একটা বড় অংশের ভোটারের ওপর আশু সংকট। প্রতিবাদের সব রাস্তা যখন বন্ধ, তখন সেই ধর্নার পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। স্থান আর পাত্র এক, সময় এবং ইস্যু আলাদা, ফলাফলটাও কি আগের প্রতিবাদের মতোই সুদূর প্রসারী হবে? ভুলে গেলে চলবে না, মমতা যখনই ধর্নায় বসেছেন রাজ্য রাজনীতিতে উথাল পাথাল হয়েছে। মমতা যখনই ধর্নায় বসেছেন সেটার ফল সুদূর প্রসারী হয়েছে। আজ যখন বঙ্গবাসীর একটা বড় অংশের তাদের আইডেন্টিটি অর্থাৎ অস্তিত্ব রক্ষার লড়াই, তখন মমতা এভাবেই ধর্মতলার রাজপথে বসে পড়লেন। সেটা যে সুদূর প্রসারী ফলাফল হতে চলেছে তা অনুধাবন করা হয়তো রাজনৈতিক জ্যোতিষী হওয়ার প্রয়োজন হয় না। কারণ যেভাবে বারবার আমরা দেখেছি যে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসছে, তাকে নতুন করে আন্দোলনের পথ দেখানোর কেউ নেই। কারণ তিনি আন্দোলনের পথ দেখান, তিনি এ রাজ্যে 34 বছরে বাম সরকারের সেই ভিত নাড়িয়ে দিয়েছিলেন। তাকে কেউ আন্দোলন করতে শেখায়নি, তিনিই হচ্ছেন আন্দোলনের মুখ। এবং যদিও এ রাজ্যের বিরোধী যারা, তারা বারবার মন্তব্য করছেন, কারা সুপ্রিম কোর্টে গিয়েছিল বাংলার মানুষের যখন নাম বাদ পড়ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। দিল্লিতে কারা পৌঁছে গিয়েছিল? বিজেপি, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবির, কংগ্রেস, কেউ কি গিয়েছিল? যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনীতি করা, এটা যে বিরোধীদের কাছে একটা কঠিন লড়াই, সেটা কিন্তু বারবার প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 26-এর নির্বাচনের এই মর্মে এসে পৌঁছে ওয়ান অ্যান্ড অনলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শেষ কথা শুধু নয়, বাংলার মানুষের কথা যে তিনি ভাবেন তা স্পষ্টত বোঝা গিয়েছে। প্রতিটা দরজায় তিনি যেভাবে কড়া নেড়েছেন, এবং তাতে করেই প্রমাণিত হয় বাংলার মানুষের কথা কেউ যদি ভেবে থাকেন, তার নাম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়।